আমাদের আজকের পাঠ রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান। রাজশেখর বসু তিনি পরশুরাম ছদ্মনামে বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলার সমাজ জীবনে স্মরণীয় হয়ে রয়েছেন। রাজশেখর বসু হাস্যরসের নিপুণ শিল্পী। বিজ্ঞান চেতনা, তার যুক্তিবাদী মননশীল তীক্ষ্ণ দৃষ্টি, মৌলিক কল্পনার উদ্ভাবনী শক্তি এর মাধ্যমে তিনি আমাদের সমাজ জীবনের অসঙ্গতি, আমাদের ব্যবসা, আমাদের সাহিত্য, আমাদের ধর্ম, তার মধ্যে যে ব্যভিচার, অর্থাৎ সমগ্র সমাজ জীবনের সামাজিক মানুষের তাদের চরিত্রের অসঙ্গতি, তাদের ভণ্ডামি, অন্তঃসার শূন্যতা, সব কিছুকে তিনি প্রকাশ করেছেন তার ছোট গল্পের মধ্য দিয়ে। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, ধুস্তরী মায়া, চমৎকুমারী। তার এক বিখ্যাত ছোট গল্প বিরিঞ্চি বাবা, যেই গল্প নিয়ে পরবর্তীকালে সত্যজিৎ রায় মহাপুরুষ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র বানিয়েছিলেন। এই গল্পের মধ্য দিয়ে পরশুরাম আমাদের সমাজের যে ধর্মান্ধতা, যে বিচারবিহীন গুরুবাদ, যা আমাদের সমাজে একটা সনাতন একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, তাকে তিনি আমাদের সামনে হাজির করেছেন। সেই বিরিঞ্চি বাবা তিনি দাবি করেন যে তিনি নাকি ওই সূর্যোদয় সূর্যাস্ত তাকে নিয়ন্ত্রণ করেন, তিনি ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারেন কালের গতিকে, আবর্তকে। আইনস্টাইনের আপেক্ষিকত্ববাদকে তিনি তার নিজের কাজে লাগাতে পারেন। তার পাশাপাশি আবার জাবালি গল্প, সেই যে জাবালি, সেই ব্রহ্মর্ষি রাজা দশরথের যিনি যাজক ব্রাহ্মণ ছিলেন, সেই জাবালি গল্পের মধ্য দিয়ে তিনি জাবালি চরিত্রকে আমাদের সামনে হাজির করেন। সে পৌরাণিক চরিত্র, যিনি ছিলেন সংস্কারহীন, যিনি ছিলেন মুক্ত প্রজ্ঞাবান, যার মধ্যে ছিল বস্তুতান্ত্রিক দৃষ্টিকোণ, যার মধ্যে ছিল এক নির্মোহ ব্যক্তিত্ব, সত্য প্রতিষ্ঠায় এক অবিচল অনমনীয় ব্যক্তিত্ব। সেই জাবালি চরিত্রকেও তিনি ওই বিরিঞ্চি বাবার পাশাপাশি হাজির করেন তার গল্পের চরিত্রশালায়। আসলে পরশুরাম তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষ, ভারতের মানুষ, আমাদের বাঙালি, তারা যেন নির্মোহ বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোকিত হয়ে ওঠেন। তার কারণ আমাদের দেশ, তার জাতি, যার জীবন হারা অচল অসার, পদে পদে সেখানে বাধা, জীর্ণ লোকাচার, যেখানে ওঝা জীবনহানির কারণ হয়, যেখানে দেবদেবী রোগ সারাতে পারে না, আংটি তাবিজ তার শরণাপন্ন হই আমরা। আমাদের পাঁজি, আমাদের পুঁথি স্বাভাবিক জীবনের গতিকে রুদ্ধ করে, আমাদের জীবন বোধ, আমাদের ব্যক্তিত্ব, আমাদের কর্ম উদ্যোগ সমস্ত কিছুকে আমরা বলি দিই ডাইনি অপবাদে। আমরা অসহায় নারী জাতিকে পুড়িয়ে মারি, অথবা সতীর মাহাত্ম্য প্রচার করতে গিয়ে নিরীহ অসহায় বিধবাকে আমরা চিতায় জীবন্ত পুড়িয়ে মারি। অথচ আমাদের দেশ
প্রাচীনকালে বিজ্ঞান চেতনায়, নতুন জ্ঞান বিজ্ঞানের সাধনায় পৃথিবীকে পথ দেখিয়েছিল। আমাদের চরক, আমাদের সুশ্রুত, আমাদের নাগার্জুন, আমাদের আর্যভট্ট, বরাহমিহির, গৌতম, পালকাপ্য সবাই জ্ঞান বিজ্ঞানের নিজ নিজ ক্ষেত্রে তাদের কৃতিত্বের পরিচয় রেখেছিল। তারপরেই অমানিসা, অন্ধকার, ধর্মান্ধতা আমাদের গ্রাস করেছে। সেই ধর্মান্ধতার বিষবাষ্প আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তা হবে না কেন? আমাদের যারা পথপ্রদর্শক, যারা শিক্ষিত, যাদের বৈজ্ঞানিক ধ্যান ধারণা থাকা উচিত, তারাই দেখি সবার আগে অপবিজ্ঞানের কাছে মাথা নত করে। ডাক্তার তার 10 আঙুলে 10 আংটি, অপারেশনের পূর্বে সে কালী ঠাকুরকে প্রণাম করে। ইঞ্জিনিয়ার তার নির্মাণ কাজের পূর্বে ঘটা করে শুভ দিন দেখে ভিত পুজো করেন। আমাদের দেশনেতা যারা দেশ শাসন করবেন, তারা বাবাজির চরণামৃত খেয়ে তার গুণকীর্তন, তার মাহাত্ম্য প্রচার করেন। এই যে আমরা কিছুদিন আগে আমরা শুনলাম কোন এক বাবাজি তিনি করোনাকে নির্মূল করার ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। সমস্ত বিশ্বের তাবর তাবর বিজ্ঞানী যখন করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য কালান্তক পরিশ্রম করছেন, যাদের কাছে সমাধান সূত্র এখনও অধরা, অথচ আমাদের বাবাজি এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে তিনি বলছেন যে তিনি করোনাকে নির্মূল করার চাবিকাঠি খুঁজে পেয়েছেন। এই আমাদের দেশ ভারতবর্ষ। তো আমাদের দেশের এই যে অজ্ঞানতা, ধর্মান্ধতা, তার বিরুদ্ধে ব্যক্তিত্বের উৎকর্ষের জন্য, বৈজ্ঞানিক চেতনায় মনের অন্ধকারকে আলোকিত করার জন্য, আমাদের জাতির, আমাদের দেশের প্রগতি অগ্রগতির জন্য দরকার বিজ্ঞান চেতনার প্রসার। আমাদের সেই হাঁচি কাশি যা দিয়ে আমাদের জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয়, তার বিরুদ্ধে আমাদের দরকার যুক্তিবোধের শিক্ষা। আমাদের দরকার কার্যকারণের শৃঙ্খল বোঝার সক্ষমতা। তাই বিজ্ঞান চর্চার প্রসার একান্ত প্রয়োজন। সমাজের জনমানসে বিজ্ঞান চর্চার প্রসার ঘটলে প্রত্যেকটি মানুষ সমস্ত ঘটনাকে তার কার্যকারণের যুক্তির সাহায্যে ব্যাখ্যা করার ধ্যান ধারণা ও মনস্কতাকে আয়ত্ত করতে পারলেই আমরা আংটি, তাবিজ, মাদুলির ঘোড়াটপ থেকে মুক্ত হতে পারব। তার জন্যই দরকার বিজ্ঞান চর্চার প্রসার। আর এই বিজ্ঞান চর্চার প্রসার ঘটানোর জন্য যা আমাদের হাতিয়ার হতে পারে, তা হতে পারে মাতৃভাষা। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে দুঃখ করে বলেছিলেন, পাখির বাচ্চারা যে ভাষা শেখে তা মনের আনন্দে শেখে। আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। অথচ এই মাতৃভাষার প্রতি আমাদের অবহেলা, বিজাতীয় ভাষার প্রতি আমাদের এক ধরনের মোহ রবীন্দ্রনাথকে ব্যথিত করেছিল। বিজ্ঞান চর্চার প্রসারে, জ্ঞান বিজ্ঞানের প্রসারে
মাতৃভাষার কোনো বিকল্প থাকতে পারে না। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রসার ঘটানোর জন্য এগিয়ে এসেছিলেন রামমোহন রায়, যিনি আমাদের প্রথম আধুনিক পুরুষ, যুক্তিবাদের একনিষ্ঠ সাধক। তার সময় থেকেই বিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটে আমাদের বাংলাদেশে। তারপর আমরা দেখেছিলাম অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধ ছাপানো হতো। তখন মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় উল্লেখযোগ্য কাজ করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তার সেই জিজ্ঞাসা গ্রন্থ আমাদের বিজ্ঞান চর্চার সূত্রপাতে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। আমরা দেখেছি জগদীশচন্দ্র বসু সেই অব্যক্ত গ্রন্থ রচনা করেছিলেন। জগদানন্দ রায় প্রাকৃতিকী, বৈজ্ঞানিকী প্রভৃতি গ্রন্থ রচনা করেন। রবীন্দ্রনাথ তিনি এগিয়ে আসেন, তার বিশ্ব পরিচয় গ্রন্থ তার বিজ্ঞান চর্চার প্রমাণ দেয়। চারুচন্দ্র ভট্টাচার্য তার সেই নব্য বিজ্ঞান মাতৃভাষার বিজ্ঞান চর্চার প্রসারকে প্রসারিত করে। প্রফুল্লচন্দ্র রায় চেষ্টা করেছেন। সত্যেন্দ্রনাথ বসু জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা, মাসিক পত্রিকা প্রকাশ করতেন। সেখানে বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হতো। এভাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি ধারা বজায় ছিল, কিন্তু তা কিন্তু অপ্রতুল। এই সকল ব্যক্তি প্রচেষ্টা ছাড়া আমাদের মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অগ্রগতি সেভাবে হয়নি। বিজ্ঞান চর্চার জন্য যে প্রতিভার প্রয়োজন ধারাবাহিকভাবে আমাদের দেশে তা কিন্তু দেখা যায়নি। তাছাড়া মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় বাধাও আছে অনেক। রাজশেখর বসু তার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে সেই মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে সমস্যা, যে প্রতিবন্ধকতা, তা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সেই সমস্যাকে আমরা কি করে কাটিয়ে উঠতে পারি তার দিকও নির্দেশ করেছেন। বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ, তার যে বিচিন্তা গ্রন্থ, সেই বিচিন্তা গ্রন্থ থেকে আমাদের এখানে সংকলিত হয়েছে। আমরা এবার প্রবন্ধ পাঠ করতে পারি। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। অর্থাৎ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ তো আমরা রচনা করব, পড়বে কারা? যারা পাঠক, যাদের জন্য লেখা হবে, যাদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানো আমাদের মূল লক্ষ্য, সেই পাঠকদের আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে, অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে, অর্থাৎ প্রথম শ্রেণীর পাঠক। যারা ইংরাজি জানে না, যারা ইংরাজি একদমই জানে না অথবা অল্প জানে, সামান্য কিছু জ্ঞান আছে, যারা অল্প বয়স্ক ছেলে মেয়ে অর্থাৎ শিক্ষার্থী, যারা শিক্ষার অঙ্গনে সবাই প্রবেশ করেছে, আবার কিছু বয়স্ক লোক যাদের মধ্যে হয়তো সেই পুঁথিগত জ্ঞান, যারা বিদ্যালয়ের সেই যে শিক্ষার পরিসর সেখান থেকে শিক্ষা লাভের সুযোগ তাদের হয়নি, যাদের হয়তো জীবনগত জ্ঞান আছে, পুঁথিগত জ্ঞান নেই, বা বিদ্যালয় জীবনে শিক্ষা লাভ করেছে খুবই অল্প, এরা প্রথম শ্রেণীর পাঠক।
আর এক শ্রেণীর পাঠক আছে যাদের প্রাবন্ধিক বলছেন দ্বিতীয় শ্রেণীর পাঠক, যারা ইংরেজি জানে অথবা ইংরেজি ভাষায় অল্প স্বল্প বিজ্ঞান যারা পড়েছে তারা। এখন প্রথম শ্রেণীর পাঠকদের তাদের বিজ্ঞানের সঙ্গে কোনো পূর্ব পরিচয় নেই, অর্থাৎ বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান তাদের খুবই নগণ্য। গুটিকতক সামান্য কয়েকটি ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। এই পারিভাষিক শব্দ অর্থাৎ পরিভাষা। পরিভাষা কি? দর্শনে বা বিজ্ঞানে বিশেষ অর্থে প্রযুক্ত শব্দ, তাদের আমরা বলি পরিভাষা। যেমন ধরো নিহিলিজম। এই নিহিলিজম, এই যে দার্শনিক যে তত্ত্ব, তাকে আমরা বাংলায় পরিভাষা আমরা তা তৈরি করলাম শূন্যতাবাদ। ধরো বিজ্ঞানে আমরা যে অক্সিজেন, তার হয়তো বাংলা পরিশব্দ আমরা তৈরি করলাম অম্লজান। হাইড্রোজেন, তার পরিভাষা তৈরি করলাম আমরা উদ্যান। অর্থাৎ পরিভাষা বিশেষ অর্থে প্রযুক্ত শব্দ। রাজশেখর বসু তার যে সেই অভিধান, তিনি একটি বাংলা অভিধান সংকলন করেছিলেন যার নাম চলন্তিকা। সেখানেও তিনি পরিভাষা শব্দের অর্থ লিখছেন বিশেষ অর্থবোধক শব্দ। রাজশেখর বসু অন্য এক জায়গায় তিনি লিখছেন যে আমরা শব্দকে ভেঙে চুড়ে টেনে চটকে আমরা কাজ চালাই, কিন্তু সেটা কিন্তু শক্তিশালী হয় না। সেই শব্দ কাজ চালানোর হতে পারে, শক্তিশালী হয় না। যে কোনো বিশেষ অর্থ বোধক শব্দ তৈরি করতে গেলে আমাদের পরিভাষা তৈরি করতে হয়। সেরকম গুটিকতক বিজ্ঞানের পরিভাষা হয়তো ওই প্রথম শ্রেণীর পাঠক তারা শিখেছেন। যেমন টাইফয়েড, ওই যে টাইফয়েড, সে টাইফয়েড যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ সে হয়তো জানেন না, কিন্তু টাইফয়েড নামটার সঙ্গে, শব্দটার সঙ্গে সে পরিচিত। টাইফয়েড হলে যে জ্বর হয়, মাথা যন্ত্রণা হয়, সে দেখেছে, কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগের যে বৈজ্ঞানিক যে উৎস, কার্যকারণ, তা হয়তো জানা নেই এই প্রথম শ্রেণীর পাঠকের। তার কারণ তাদের বিজ্ঞান জ্ঞান খুবই নগণ্য। ওই প্রথম শ্রেণীর পাঠক সে হয়তো আয়োডিন জানেন, মোটর, ক্রোটন, জেব্রা, এগুলো জানেন। আয়োডিন এই যে মৌলিক পদার্থ, এইটা তার জানার কথা নয়। আয়োডিন যে সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় থাকে সেটা তার জানার কথা নয়। আমাদের নুনের মধ্যে যে আয়োডিন থাকে সেটা জানারও তার কথা নেই। ক্রোটন যে একটা বাহারি পাতার ফুল গাছ সে হয়তো জানে না, কিন্তু হয়তো সেই ফুল গাছটিকে সে দেখেছে। সে আরও কিছু তথ্য জানতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, সে তার প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছে কর্পূর উবে যায়। আমাদের গৃহস্থলীর কাজে তো কর্পূরের ব্যবহার হয়, সে দেখেছে কর্পূর উবে যায়, কিন্তু কর্পূর কেন উবে যায়, তার পেছনে তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কী, কারণটি কী, সেটা সে জানে না। সে হয়তো এটা জানে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। পিতল, অ্যালুমিনিয়াম, তার বাড়িতে হয়তো বাসন কোসন রয়েছে, সেখান থেকে সে পিতল আর অ্যালুমিনিয়াম কোনটি ভারী কোনটি হালকা সেটি সে দেখেছে, তার বাস্তব জ্ঞান রয়েছে তার। লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়, তার জন্য তো তাকে বিদ্যালয়ে যেতে হয় না, তার বাড়ির উঠোনেই তো লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, সেখানে ফুল হচ্ছে। জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই সে এই জ্ঞানগুলোকে আয়ত্ত করেছে। এর বিজ্ঞানভিত্তিক জ্ঞান তার হয়তো নেই, সামান্য জ্ঞান রয়েছে, কিন্তু সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য, এই যে সমগ্র বিশ্ব জুড়ে প্রতিদিন যে বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য, নতুন নতুন তত্ত্ব, সেই তথ্যের ভিত্তিতে নতুন তত্ত্ব তারা তৈরি করছেন।
সেই জ্ঞান তারা জানে না। এই শ্রেণীর পাঠক ইংরাজি ভাষার প্রভাব থেকে মুক্ত, এরা ইংরাজি ভাষার প্রভাব থেকে মুক্ত। ইংরাজি বিদ্যালয়ে তারা যায়নি, অনেকে হয়তো বিদ্যালয়েই যায়নি ইংরাজি ভাষায়, সুতরাং পঠন পাঠনের কথা আসেই না, বা সেই ইংরেজি ভাষা জানা লোকজন তার পরিমণ্ডল থেকেও তারা অনেক দূরে। সামগ্রিকভাবেই তাহলে ইংরাজি ভাষার প্রভাব থেকে তারা মুক্ত। তাই বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। তাদের যদি আমরা উৎসাহিত করতে পারি, সেই উদ্যোগ যদি গ্রহণ করা যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রসার ঘটাতেই পারি। তার কারণ বাংলা তাদের মাতৃভাষা, বাংলা ভাষার প্রতি তাদের কিন্তু এক জাতীয় মমত্ব রয়েছে। তাদের জীবনের চলার ভাষা, দৈনন্দিনতার ভাষা বাংলা ভাষা। সুতরাং তাদের এমন কোনো সংস্কার নেই, বিদেশি বিজাতীয় ভাষার প্রতি তাদের এমন কোনো মোহ নেই যে বাংলা ভাষায় বিদ্যাচর্চা করার ক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি হবে। এবার দ্বিতীয় শ্রেণীর পাঠক, এই দ্বিতীয় শ্রেণীর পাঠক তারা কিন্তু ইংরেজি ভাষা, তার প্রতি তাদের একটা মোহ আছে। ওই শাসকের ভাষা, ব্রিটিশের ভাষা, আমাদের দেশে তো এ ধরনের মানুষ আছেই যারা অন্ধভাবে অনুকরণ করে গেছে ওই শাসককে, শাসকের সংস্কৃতিকে, শাসকের ভাষা, তার খাদ্যাভ্যাস, তার পোশাক, তার কথা বলার ভঙ্গি, চাল চলন, সমস্ত কিছুকে, নিজের ঐতিহ্যকে ভুলে গিয়ে, নিজের ভাষাকে ভুলে গিয়ে, নিজের দেশ সংস্কৃতিকে ভুলে গিয়ে তারা ওই বিদেশি সংস্কৃতিকে, বিদেশি ভাষাকে তারা আপন বলে গ্রহণ করেছে এবং সেই বলে তারা গর্ব অনুভব করেছে। তাই তাদের ক্ষেত্রে যারা ওই জিওমেট্রি পড়েছে, জ্যামিতি বলতে তারা জানে না কিছু, এখন তাদের যদি বলা হয় এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, এখন সরল রেখা সে জানে না, সে স্ট্রেট লাইন পড়েছে। ত্রিভুজ সে জানে না, সে তো আবার ট্রায়াঙ্গেল জানে। তো সেক্ষেত্রে তাকে যদি এই উপপাদ্য সম্পাদ্য বলা হয় সমাধান করতে, সে তো পারবে না। তার কারণ সে তো ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতির বই পড়েনি। সে আমাদের বিখ্যাত গণিতবিদ ব্রহ্মমোহন মল্লিক, সে তো বাংলায় গণিতের বই রচনা করেছে। আর আমাদের দ্বিতীয় শ্রেণীর পাঠক সে তো ইংরেজের স্কুলে গিয়ে ওই জিওমেট্রি পড়েছে, সে তো লসাগু গসাগু জানে না, সে তো এলসিএম এইচসিএফ এসব জানে। তো তার কাছে তো এই যে উপপাদ্য সম্পাদ্য, তার যে নির্দেশগুলো, সে তো বুঝতেই পাবে না, স্পষ্ট হবে না তার কাছে অর্থ। লেখক বলছেন যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার সেই ছোট পাজামার মতো, তাকে যদি এখন বলা হয় যে তুমি ধুতি পরো, এ তো শক্ত। ইজার পরা মানুষ তো ধুতি পরতে পারবে না।
কোট প্যান্ট পরা ইংরেজ সাহেব বা ইংরেজ সাহেব হতে চাওয়া সেই বাঙালি, তাকে যদি এখন ধুতি পাঞ্জাবি পরতে বলা হয়, তার তো এক সংস্কার আছে। তার কারণ সে তো মনে করে আধুনিক সংস্কৃতি, আধুনিক প্রগতি হচ্ছে ইংরেজের যে সংস্কৃতি, ইংরেজের বেশভূষা, তাই আসলে আধুনিকতা। এক হচ্ছে সংস্কার, আর দ্বিতীয় হচ্ছে অভ্যাস। কারণ সে এতদিন কোট প্যান্ট পরে এসছে, ধুতি পাঞ্জাবি পরা তার ক্ষেত্রে একটু শক্ত। আমাদের সরকার মানে যখন তিনি এই প্রবন্ধ লিখছেন রাজশেখর বসু, ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নূতন করে শিখতে হচ্ছে। এখন স্বাধীনতার পরবর্তীকালে দেশীয় সরকার শিক্ষা দীক্ষায় ওই দেশীয় ভাষা, তার মাধ্যমে শিক্ষাদানের চেষ্টা শুরু করেছেন। আমাদের এখানেও বাংলাদেশেও আমাদের স্বাধীন যে সরকার, তারাও ওই বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা শুরু করেছেন। তার ফলে এই সকল মানুষেরা তাদের উত্তরাধিকার অর্থাৎ তাদের সন্তান সন্ততিরা যারা ওই বিদেশি সংস্কৃতির আবহাওয়ার মধ্যে বড় হয়ে উঠেছেন, তারা এই সরকারের এই উদ্যোগে অর্থাৎ দেশীয় ভাষায় শিক্ষা প্রসারের এই উদ্যোগে তারা মুশকিলে পড়েছেন। এখন প্রথম শ্রেণীর পাঠক যখন বিজ্ঞান শেখে, বাংলা ভাষায় বিজ্ঞান শেখে, তখন তাদের জন্য তো ভাষার কোনো বাধা তৈরিই হয় না। তার কারণ তারা বাংলাতেই কথা বলে, তাদের জীবনের ভাষা বাংলা, তাদের সমাজের ভাষা বাংলা, তাদের দৈনন্দিন জীবনের ভাষা বাংলা। আর দ্বিতীয় শ্রেণীর যারা পাঠক, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতেই হয়। তার কারণ তারা যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, বৈজ্ঞানিক সন্দর্ভ মানে থিসিস, এখানে থিসিস নয়, এখানে আমরা বলবো বৈজ্ঞানিক প্রবন্ধ। সন্দর্ভ কথার অর্থ থিসিস মানে গবেষণা যে প্রবন্ধ, আবার সন্দর্ভ কথার অর্থ এমনি প্রবন্ধ। তাহলে বিজ্ঞান বিষয়ক যখন কোনো প্রবন্ধ পড়ে, ওই দ্বিতীয় শ্রেণীর পাঠক বাংলা ভাষায় বিজ্ঞানের প্রবন্ধ পড়ে, তখন পূর্ব সংস্কারকে তাকে দমন করতে হয়। তার কারণ পূর্ব সংস্কারটা তার কি? সেটা হচ্ছে ইংরাজির প্রতি তাদের যে মাত্রাতিরিক্ত পক্ষপাত, মোহ, বিদেশির ভাষার প্রতি মোহ, সাদা চামড়ার ইংরেজের সংস্কৃতির প্রতি যে অন্ধ আনুগত্য, সেগুলোকে তো বর্জন করতে হবে। সেগুলোকে বর্জন করার জন্য সবার আগে দরকার নিজের মাতৃভাষা বাংলার প্রতি আন্তরিক প্রীতির উদ্বোধন। অর্থাৎ আমাদের মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসার উদ্বোধন। এটা আসলে এক ধরনের ব্যঙ্গ করছেন লেখক, যে নিজের ভাষার প্রতি আমাদের ভালোবাসার উদ্বোধন ঘটাতে হবে জোর করে। আমার ভাষার প্রতি আমার কেন মোহ থাকবে না? কেন আমরা বলবো না মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা? তো যাই হোক, এই যে ইংরেজি ভাষার প্রতি মাত্রাতিরিক্ত মোহ, সেই মোহ আমাদের কাটাতে হবে দ্বিতীয় শ্রেণীর পাঠককে, এবং বাংলার প্রতি আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধার জাগরণ ঘটাতে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তাহলে প্রথম বাধা এই দুই শ্রেণীর পাঠকের চেতনার স্তর। এক শ্রেণী তাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, বিজ্ঞান বিষয়ক তথ্য অল্প জানা থাকলেও
তারা বেশি কিছু জানেন না। আবার আরেক শ্রেণীর পাঠক, তাদের হয়তো বিজ্ঞান বিষয়ক জ্ঞান প্রথম শ্রেণীর পাঠকের থেকে বেশি, কিন্তু বাংলা ভাষায় যখন বিজ্ঞান চর্চা হয় তখন তারা ভাষাগত এক প্রতিবন্ধকতার মুখোমুখি হন। এইবার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার আরও নানা যে বাধা, সেই বাধার কথা লেখক আমাদের সামনে তুলে ধরছেন। দ্বিতীয় বাধা হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে পারিভাষিক শব্দ, যেই নিয়ে আমরা কথা বললাম। আমাদের তো বিজ্ঞানের যে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দ্বার উন্মোচিত হয়েছে তো সেই পাশ্চাত্যে, বিদেশে, ইউরোপে। তো সেখানে সেই বৈজ্ঞানিক সেই আবিষ্কারের যে তত্ত্ব তাকে যখন আমাদের বাংলা ভাষায় বাংলার পাঠকের কাছে তুলে ধরতে হবে, তখন তো ওই বিশেষ অর্থবোধক শব্দ অর্থাৎ পারিভাষিক শব্দের তো প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের বাংলায় পারিভাষিক শব্দ অপ্রতুল, মানে প্রচুর নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের কয়েকজন বিদ্বৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। ওই যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, সাহিত্য প্রতিষ্ঠান, রমেশচন্দ্র দত্ত, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সকলেই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতির প্রসারে এরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। এখনও বঙ্গীয় সাহিত্য পরিষদ, এই প্রতিষ্ঠানটি, তারা এই কাজ করে যাচ্ছেন। তো এই বঙ্গীয় সাহিত্য পরিষদ সেই সময় তার কিছু মেম্বার, বিদ্বৎসাহী, মানে বিদ্যার প্রচারে যারা উৎসাহী, বিদ্বৎসাহী কিছু সদস্য, তারা চেষ্টা করেছিলেন বিভিন্ন ভাষা, অর্থাৎ বিভিন্ন বিষয়ের, বিভিন্ন ভাষার বিভিন্ন বিষয়ের সে আলোচনাগুলোকে বাংলায় যাতে উঠে আসে, বাংলা ভাষায় বাংলার পাঠকের কাছে উঠে আসে, তার জন্য কিছু পরিভাষা তারা রচনা করেছিলেন। কিন্তু তাদের একটা ত্রুটি ছিল। তাদের উদ্যোগটি ভালো ছিল, প্রচেষ্টাটি তাদের কিন্তু সাধুবাদযোগ্য, কিন্তু তাদের সমস্যাটা কোথায় হলো? সেখানে তাদের উদ্যোগের ত্রুটিটা কোথায়? যে তারা অনেকে আলাদা আলাদা স্বতন্ত্রভাবে সে কাজটি করেছিলেন। স্বতন্ত্রভাবে কাজ করার ফলে কি হয়েছে? পরিভাষার মধ্যে সমতা রক্ষা হয়নি। দুজন অক্সিজেনের একরকম পরিভাষা তৈরি করলেন, আর দুজন আলাদা করে আরেক রকম পরিভাষা তৈরি করলেন। তাহলে কি হলো? বিরোধ তৈরি হলো। পাঠকের মধ্যে তাহলে সংশয় তৈরি হবে, পাঠক কনফিউজড হবে কোন পরিভাষাটি সঠিক। স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের যে সংকলিত যে পরিভাষা, তাদের মধ্যে সমতা রক্ষা হলো না। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এক পরিভাষা সমিতি নিযুক্ত করে। কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়। জ্ঞান বিজ্ঞান চর্চার প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের এক গৌরবজনক ইতিহাস রয়েছে, এখনও সেই ধারা বর্তমান। এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে এক পরিভাষা সমিতি নিযুক্ত হয়। সেখানে কিন্তু ওই বঙ্গীয় সাহিত্য পরিষদ যে ত্রুটি তারা করেছিলেন, সেই ত্রুটি দূর করার চেষ্টা করা হয়। তার কারণ এখানে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত সকলকে এক জায়গায় জড়ো করা হয়। সবাই মিলে
বাংলা পরিভাষা তৈরির চেষ্টা করেন। দেখো, পরিভাষা তো তৈরি হবে বাংলা ভাষায়। তো বাংলা ভাষায় পরিভাষা তৈরি করতে গেলে যেমন বিজ্ঞানের চরিত্র, বিজ্ঞানের সংজ্ঞা সেই পরিভাষার মধ্যে প্রতিফলিত হচ্ছে কি না, পরিভাষার অর্থের মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে কি না, সেটা যেমন দেখতে হবে, তেমনি বাংলা ভাষা তার তো কিছু নিয়ম আছে, শব্দ গঠনের তো কিছু নিয়ম আছে, তার সন্ধি আছে, তার সমাস আছে, তার প্রত্যয় আছে। এই নিয়মগুলো ঠিকঠাক পালন করা হচ্ছে কি না, মেনে চলা হচ্ছে কি না, তার জন্য তো আমাদের ভাষাতত্ত্বজ্ঞ দরকার। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই যে পরিভাষা সমিতি, তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ওই বঙ্গীয় সাহিত্য পরিষদের চেষ্টার থেকে অধিকতর সফল হয়। তার কারণ পরিভাষা রচনা একজনের কাজ নয়, সকলে মিলে যদি পরিভাষা তৈরি করা হয়, সেই পরিভাষা কিন্তু তোমার সংকলনটা বড়ও হবে এবং অনেকটা নিখুঁত হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন কিন্তু তাদের অনেকটা ত্রুটিমুক্ত হয়েছিল, কিন্তু সেই সংকলন বড় ছিল না। অর্থাৎ সেখানে জ্ঞান বিজ্ঞান প্রসারের জন্য যে অধিক সংখ্যক, যে বহু সংখ্যক, যে অগণিত পরিভাষা দরকার, তা কিন্তু ছিল না। আরও কিছু শব্দের প্রয়োজন ছিল। কিন্তু তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা কি? দরকার মতন যদি বাংলা শব্দ না পাওয়া যায়, তবু বৈজ্ঞানিক রচনা চলতে পারবে। কীভাবে চলতে পারবে? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, অর্থাৎ একটা ইংরাজি শব্দ থেকে আমি পরিভাষা তৈরি করব, যতদিন আমি উপযুক্ত বাংলা শব্দ তৈরি করতে না পারবো, ততদিন আমরা কি করব? ইংরাজি শব্দই বাংলা বানানে চালাবো। ইংরাজি শব্দ বাংলা বানানে চালাবো। অর্থাৎ ওই যে অক্সিজেন, অক্সিজেন এর পরিভাষা আমরা করার চেষ্টা করেছি অম্লজান, কিন্তু তা কিন্তু ঠিক সঠিক যেন অর্থকে প্রকাশ করছে না। তার জন্য কি করব? আমরা অম্লজান না লিখে আমরা অক্সিজেন ওইটা ইংরাজিতে না লিখে বাংলা বর্ণ দিয়ে লিখব। অ কয় শয় হস্যইকার বর্গীয় জয় একার দন্ত ন, এভাবে লিখব। পরিভাষা আমার নাই তৈরি হোক না, আমি প্যারাডাইক্লোরোবেনজিন এর আমি এই যে প্যারাডাইক্লোরোবেনজিন যে কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, যে রাসায়নিক, আমি এর পরিভাষা তৈরি করতে পারিনি। আমি সেটা বাংলা বর্ণ দিয়েই আমি রচনা করব, বাংলা বর্ণ দিয়ে সেই শব্দটিকে লিখব। আমাদের উদ্ভিদ ও প্রাণীর যে জাতিবাচক, যে পরিচয়বাচক যে নামগুলো, সেগুলো তো সার্বজাতিক। অর্থাৎ যেমন ধরো ম্যালভাসী, এখন ম্যালভাসী যেমন একজন বাঙালি বলেন, আবার ম্যালভাসী একজন অস্ট্রেলিয়ান, একজন আমেরিকান, একজন ইউরোপিয়ান, তিনিও ম্যালভাসী বলেন। ম্যালভাসী মানে এক ধরনের যে ফুল গাছ, হ্যাঁ, বা এই যে ফার্ন, এই যে তোমার আর্থ্রোপোডো ইনসেক্টা, ওই সন্ধিপদ বিশিষ্ট যে প্রাণী গোষ্ঠী, এই নামগুলো সার্বজাতিক। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এই প্রাণী বা উদ্ভিদের এই নামেই তারা পরিচিত, এই নামেই ডাকে পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ। বাংলায় আমরা এই নামেই ডাকব। আমরা কি করব? সেটা বাংলা বর্ণ দিয়ে সেই ইংরাজি নামটি
প্রকাশ করব। তাহলে পরিভাষা যতদিন তৈরি না হচ্ছে, যা যা পরিভাষা তৈরি হচ্ছে সেই পরিভাষা আমরা সেই বাংলা পরিভাষা আমরা ব্যবহার করব। আর যেখানে আমরা পরিভাষা এখনও তৈরি করে উঠতে পারিনি, জোর করে আমরা কেন পরিভাষা তৈরি করতে যাব যদি তা আমাদের বাংলা শব্দ গঠনের প্রকৃতি বিরুদ্ধ হয়, যদি তা শ্রুতি মধুর না হয়, যদি তা অর্থের বিপরীত হয়, অর্থকে প্রতিষ্ঠা না করে, সেখানে আমরা করব না পরিভাষা তৈরি। আমরা কি করব? ইংরাজি শব্দই বাংলা বানানে লিখব। তাহলে এই পরিভাষাগত সমস্যার সমাধান আমরা এভাবে করব। তাহলে পরিভাষার সমস্যা কি, পরিভাষা না থাকলে সমস্যা কি, আর পরিভাষা না থাকার সমস্যাকে আমরা কিভাবে দূর করব, সেই সমাধানও কিন্তু আমাদের সামনে প্রকাশ করলেন রাজশেখর বসু। এবার তিনি আমাদের সামনে যে সমস্যার কথা তুলছেন, এটা একটা বাস্তব সমস্যা। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। একদমই ঠিক কথা। আমাদের দেশের বৈজ্ঞানিক জ্ঞান, জনসাধারণের বিজ্ঞান বিষয়ক জ্ঞান একদমই নগণ্য। আমাদের দেশ প্রাচীন কাল থেকে আধুনিক যুগে আমরা পদার্পণ করেছি, একবিংশ শতাব্দীতে আজকে আমরা পদার্পণ করেছি, তবু আমাদের দেশে সে আধুনিক যে বিজ্ঞান বিষয়ক তথ্য তা জনমানুষের সর্বত্র ছড়িয়ে পড়েনি। মধ্যযুগীয় ধ্যান ধারণা কুসংস্কারের জালে আমরা আজও আষ্টে পৃষ্ঠে বন্দী। এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা সর্বজনীন শিক্ষা হয়ে উঠতে অনেক সময় লেগেছে। অর্থাৎ একদম ভারতবর্ষের প্রতিটি প্রান্তরে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছতে অনেক দিন লেগেছে। সমগ্র প্রাচীন যুগ, মধ্যযুগ, সেই শিক্ষা ছিল হচ্ছে একদম সমাজের উচ্চস্তর, তাদের মধ্যে কুক্ষিগত। আগে তোমরা দেখেছ যে যদি তোমরা রামায়ণ মহাভারত পড়ো, সেখানে দেখবে সমস্ত অস্ত্র শিক্ষা, সমস্ত জ্ঞান শিক্ষা তা ওই ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মধ্যযুগেও তোমরা দেখবে সেই পাঠশালা, মক্তব, এইসব জায়গাতে ওই অভিজাত ধনী জমিদার তাদের সন্তান সন্ততিরা পড়াশোনা শিখতেন। আবার সে শিক্ষাও কিন্তু ওই ন্যায়শাস্ত্র, ধর্ম তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বৈজ্ঞানিক শিক্ষার কোনো বালাই ছিল না। একমাত্র ব্রিটিশরা আসার পরে শিক্ষার একটা গণতান্ত্রিক পরিসর তৈরি হলো, অর্থাৎ শিক্ষা সমাজের সাধারণ মানুষের কাছেও পৌঁছলো। কিন্তু সেটা কতজনের কাছে? প্রথমত সেই ব্রিটিশের স্কুল কলেজ তত শহরকেন্দ্রিক ছিল, সেখানেও ওই জমিদার নন্দন, জমিদারের পুত্র, তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। উচ্চস্তরে অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। নারী শিক্ষার তো পরবর্তীকালে বিদ্যাসাগররা চেষ্টা করেছিলেন, বেতুন সাহেব চেষ্টা করেছেন। তাহলে দীর্ঘদিন আমাদের দেশে কিন্তু শিক্ষার একটা অপ্রতুলতা ছিল। এখন হয়তো আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো পৌঁছে গেছে, কিন্তু এই যে এতদিনের যে অজ্ঞানতা, এতদিনের যে অন্ধকার, তা তো সহজে দূর হওয়ার নয়। তার ফলে আমাদের বৈজ্ঞানিক জ্ঞান খুবই নগণ্য। তার কারণ শিক্ষার আলো পৌঁছয়নি। প্রজন্ম থেকে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তারা সব নিরক্ষর ছিলেন। তার ফলে ধর্মান্ধতা, ওই শাস্ত্র, পুঁথি, রীতি এর জালে আমরা বন্দী ছিলাম, এর অচলায়তনে আমরা বন্দী ছিলাম। তাহলে আমাদের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান পাশ্চাত্য দেশের তুলনায় নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। একটা বিজ্ঞান বিষয়ক লেখা বুঝতে গেলে তো প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত
পরিচয় থাকতে হবে। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স অর্থাৎ জনসাধারণের মধ্যে যে বিজ্ঞান শিক্ষা, সেটাই হচ্ছে পপুলার সায়েন্স। জনসাধারণের মধ্যে বিজ্ঞান শিক্ষা প্রচার প্রসারের যে বাস্তবতা, যে সুযোগ পাশ্চাত্য দেশে রয়েছে, আমাদের দেশে কিন্তু নেই। তারপরে পাশ্চাত্য দেশের একজন লেখক যখন একটা বিজ্ঞান বিষয়ক লেখা লিখবেন, প্রবন্ধ রচনা করবেন, তাদের কাছে কিন্তু সে কাজটা কঠিন নয়। তার কারণ তারা জানে যে তাদের যে পাঠক, সে স্কুলে পড়া পড়ুয়া হতে পারে, সে মাঝবয়সী হতে পারে, আবার বৃদ্ধ হতে পারেন। তাদের কিন্তু সামান্য জ্ঞানটুকু আছে। তারপরে তারা সহজেই বিজ্ঞান বিষয়ক সেই নিবন্ধ বুঝতে পারবেন। কিন্তু আমাদের দেশে তো তা সম্ভব নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে লিখতে হয়। অর্থাৎ আমরা যদি মনে করি বয়স্ক লোক, সে অনেক দূর পড়াশোনা শিখেছে, না, যিনি বয়স্ক লোক, যিনি ওই স্কুলের গণ্ডি, কলেজের গণ্ডি পার করে এসছেন, সেখানেও আমরা দেখব আমাদের যে বিজ্ঞান শিক্ষা, সেই বিজ্ঞান শিক্ষার যে সীমাবদ্ধতা, অর্থাৎ আমাদের বিজ্ঞান শিক্ষা দেওয়া হলেও তার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সঠিক বিজ্ঞান শিক্ষা এবং বিস্তৃত একটু বেশি করে বিজ্ঞানের প্রসার আমাদের তো সে সিলেবাসের মধ্যে দীর্ঘদিন ছিল না। এক হচ্ছে আমাদের নিরক্ষরতা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সিলেবাস, আমাদের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে বিজ্ঞান বিষয়ক সে আলোচনা তাও কিন্তু অল্প পরিমাণে থাকার ফলে একজন শিক্ষিত বয়স্ক মানুষ তিনিও কিন্তু ওই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, নিবন্ধ পড়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন। তাই যখন একজন লেখককে বিজ্ঞান বিষয়ক নিবন্ধ লিখতে হয়, তখন বয়স্কদের জন্য লিখতে হলেও তাকে কিন্তু একদম গোড়া থেকে লিখতে হয়। অর্থাৎ প্রথম থেকেই সমস্ত তথ্য তাকে জানানোর পরে তারপর একজন লেখক একটা বিস্তারিতভাবে প্রবন্ধের মধ্যে যেতে পারেন, প্রবন্ধের গভীরে যেতে পারেন। জনসাধারণের জন্য যারা বিজ্ঞান লেখেন, যারা লিখবেন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করবেন, তাদের কিন্তু এ বিষয়ে সচেতন হতে হবে। নিজেদের পাণ্ডিত্য প্রকাশের জায়গা তা নয়। ওই সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় তারা লেখার চেষ্টা করেছেন। আমাদের দেশের বাস্তবতা কি? প্রফুল্লচন্দ্র রায় লিখছেন, তিনি যখন প্রেসিডেন্সিতে পড়াচ্ছেন বিজ্ঞান বিষয়ে, সেই সকল বৈজ্ঞানিকরা যখন বিজ্ঞান বিষয়ে পড়লো, বেশ ডিগ্রি অর্জন করলো, আবার যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে, সমস্ত ওই খাবার দাবার ফেলে দিচ্ছে গ্রহণের আগে, সবাই ওই ঢোল কাশি করতাল নিয়ে রাহুকে তুষ্ট করার জন্য নেমে পড়ছে রাস্তায়, কারণ রাহু তো গিলে ফেলেছে চাঁদ সূর্যকে। তাহলে এই সকল যদি বৈজ্ঞানিক শিক্ষা পাওয়ার পরেও অধ্যাপকদের ওই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত মানুষদের আচরণ হয়, তো সেই দেশে যখন আমি বিজ্ঞান বিষয়ক রচনা লিখব, তখন কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের চেতনার স্তর, আমাদের অজ্ঞানতা, আমাদের সংস্কার অর্থাৎ কুসংস্কার, আমাদের গুরুবাদ কিভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে বন্দি করে রেখেছে। তো আমাদের সহজ করে লিখতে হবে। গভীর জটিল তত্ত্ব আকারে লিখলে তা হচ্ছে নীরস হবে, শুষ্ক হবে, কঠিন হবে, পাঠক পড়বে না, পাঠকের সেই জ্ঞানও নেই। আবার লেখা যদি আকর্ষণীয় না হয়, সহজ সরল যদি তার ভঙ্গি না হয়, তাহলে সে পড়বে না। কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার যখন বিস্তার হবে, তখন এই অসুবিধা দূর হয়ে যাবে।
যখন মানুষ আস্তে 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 যখন বৈজ্ঞানিক চেতনায় আলোকিত হবে, সে যখন সমস্ত কিছু ঘটনার পেছনে কারণকে অনুসন্ধান করতে শিখবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তার জন্য রাহুর কোনো কারসাজি নেই। আমাদের যে আবর্তন পরিক্রমণের মূলে রয়েছে সেই তত্ত্ব যখন আমরা জেনে যাব, তখন আমাদের মধ্যে উৎসাহ বাড়বে পাঠকদের মধ্যে, এবং বৈজ্ঞানিক রচনা, বৈজ্ঞানিক সাহিত্য রচনা তখন অনেক সুসাধ্য হবে, সহজ হবে। এইবার প্রাবন্ধিক আমাদের আরেকটি সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। সেটা হচ্ছে যারা রচনা করবেন ওই বৈজ্ঞানিক নিবন্ধ, তারা অনেক ক্ষেত্রে কী করেন, যে কোনো একটা ইংরেজি লেখা, ইংরেজি ভাষায় একটা বেশ গুরু গম্ভীর একটি বৈজ্ঞানিক নিবন্ধ, সেটাকে কী করলো, ইংরাজি থেকে বাংলায় আক্ষরিক অনুবাদ করে দিল। একদম ইংরাজি শব্দ তার বাংলা অর্থগুলোকে ধরে 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 একদম আক্ষরিক অনুবাদ, অক্ষর মিলিয়ে মিলিয়ে অনুবাদ। হি ইজ এ গুড বয়, হি সে ইজ হয় এ একজন গুড ভালো বয় ছেলে, এই যে আক্ষরিক অনুবাদ পরপর বসিয়ে দিলাম। এখন এটা তো আমাদের বাংলা ভাষায় তো এই রীতি চলে না। এই যে ইজ অ্যাম আর বিভার্ব, আমাদের তো এই বিভার্ব তো আমাদের তো উচ্চ থাকে। আমরা বলতে পারি সে ভালো ছেলে, সে হয় একজন, এ মানে এ লিখতেই হবে, কে বলেছে? এভাবে যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। ইংরাজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কননোটেশন, বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। প্রথম হচ্ছে, তাহলে আমাদের যে বাংলা ভাষা তার যে গঠন আর ইংরাজি ভাষার গঠন অনেক ক্ষেত্রে আলাদা। ওই যে আমি বললাম ইজ অ্যাম আর বিভার্ব আমাদের ক্ষেত্রে উজ্জ্ব থাকে, বসে না। সে হয় ভালো ছেলে, হয় আমরা বলি কি, বলি না। আবার ধরো ইংরাজি থেকে যখন আমরা বাংলায় রচনা করব, বাংলায় অনুবাদ করব কোনো বিজ্ঞান বিষয়ক নিবন্ধ, তার যে কননোটেশন অর্থাৎ যে অর্থের যে ব্যাপ্তি, অর্থাৎ যে শব্দের দ্বারা যে জায়গায় পৌঁছতে চাইছেন প্রাবন্ধিক, যে বিস্তৃত অর্থে পৌঁছতে চাইছেন, যে ব্যাপক অর্থে পৌঁছতে চাইছেন। ধরো সেন্সিটিভ, এখন সেন্সিটিভ এই ইংরাজি শব্দটা তো আমরা নানা অর্থে ব্যবহার করতে পারি। যদি সেন্সিটিভ এই শব্দটা সংবেদনশীল, অনুভূতিপ্রবণ, সংবেদী, নানা রকম অর্থ। এখন যদি সেন্সিটিভ পার্সন, তাহলে আমরা সংবেদনশীল একজন মানুষ, ঠিক আছে। তাহলে অর্থব্যাপ্তি অর্থাৎ সেন্সিটিভ শব্দের যে অর্থব্যাপ্তি, সংবেদনশীল ইংরেজিতে যে যাকে বলা হচ্ছে সেন্সিটিভ, বাংলায় যদি বলি সংবেদনশীল বা অনুভূতিপ্রবণ, তাহলে আমরা সেই অর্থটাকে ধরতে পারলাম এই অনুভূতিপ্রবণ শব্দের মধ্য দিয়ে। কিন্তু যদি আমি বলি সেন্সিটিভ পেপার, তার মানে সংবেদনশীল কাগজ, এ কি হবে? এই অর্থব্যাপ্তিটাকে কি ধরা যায়? সেন্সিটাইজড পেপার, স্পর্শকাতর কাগজ তো একটা উৎকট, একটা বিকট, একটা বিষম অর্থ। কাগজ তো স্পর্শকাতর হয় না রে বাবা, হতে পারে কি সুগ্রাহী কাগজ, সুগ্রাহী বা আলোক সুবেদী কাগজ।
আলোটাকে ভালো করে গ্রহণ করতে পারছে, সর্বত্র ছড়িয়ে পড়ছে আলোটা। তাহলে সেন্সিটাইজড পেপার আর সেন্সিটিভ পার্সনের সেন্সিটিভ এর অর্থব্যাপ্তি এক হতে পারে না। সেন্সিটিভ শব্দটা দু জায়গাতেই ব্যবহার হচ্ছে। পার্সনের ক্ষেত্রে যদি অনুভূতিপ্রবণ আমরা বলি, পেপারের ক্ষেত্রে আমরা অনুভূতিপ্রবণ কাগজ আমরা লিখতে পারি না। সেন্সিটিভ উন্ড, তার মানে অনুভূতিপ্রবণ ক্ষত, এ কখনো হয়? যা ব্যথাপ্রবণ, তার একটা প্রবণতা আছে সবসময় ব্যথা করার। সেন্সিটিভ প্ল্যান্ট, তার মানে আমরা কি বলবো যে সংবেদনশীল বৃক্ষ হয় কখনো? সেন্সিটিভ ব্যালেন্স, তাহলে সেই সংবেদনশীল সাম্য না। তো সেখানে সুবেদী ব্যালেন্স, সমস্ত জায়গায় একটা সাম্য রয়েছে। সুবেদী, সুগ্রাহী, গ্রহণ করতে পারছে। তো আমাদের যখন আমরা লিখব, আমরা অনুবাদ করব বৈজ্ঞানিক নিবন্ধ ইংরাজি থেকে বাংলায়, তখন আমরা দেখব ইংরাজি শব্দ তার আক্ষরিক অনুবাদ, ইংরাজি বাক্য, সেখানে শব্দগুলোর অক্ষর অনুবাদ করে 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 পাশাপাশি বসিয়ে দিলাম, তাহলেই কিন্তু যে আমাদের কাজ শেষ হয়ে গেল তা হবে না। তা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ হবে, বাংলা বাক্য গঠনের প্রকৃতি বিরুদ্ধ হবে, এবং অনেক ক্ষেত্রেই আমাদের অর্থের প্রকৃতি বিরুদ্ধ হবে। তার কারণ আমাদের অর্থব্যাপ্তি, ইংরাজি শব্দের অর্থব্যাপ্তি, ইংরাজি বাক্যের যে অর্থ, তাকে আমাদের বাংলায় যথাযথভাবে প্রকাশ করতে হবে। অনেকে কি করেন, ইংরাজিতে ভাবেন আর বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। তাদের বক্তব্য, তারা কোনো কিছু লিখতে যাচ্ছেন, ইংরেজিতে ভাবছেন, আর ইংরেজিতে ভেবে সেটা বাংলায় অনুবাদ করেন। সেখানেও রচনা উৎকট হবে। উদরপিণ্ডি বুধের ঘরে চাপবে। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। এটা যদি তার ইংরেজিতে মাথায় মাথায় ভেবেছে, অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। বাংলায় তো তার ওই আক্ষরিক অনুবাদ করে দিয়েছেন, দ্য অ্যাটমিক ইঞ্জিন, পরমাণু ইঞ্জিন, হ্যাজ নট ইভেন রিচড ব্লুপ্রিন্ট স্টেজ, অর্থাৎ নীল চিত্রের অবস্থাতে, ওই যে ব্লুপ্রিন্ট বলেছে, সুতরাং নীল চিত্রের অবস্থাতে মানে স্টেজে, হ্যাজ নট রিচড তার মানে পৌঁছয়নি। এটা কি হলো? এরকম বর্ণনা কি ওই যা ইংরেজিতে ভাবা হয়েছিল তার কি অর্থকে প্রকাশ করলো? আর তা কি বাংলা ভাষায় সঠিক বাক্য রচনা হলো? কোনোটাই হলো না। পরমাণু ইঞ্জিনের নকশা, ব্লুপ্রিন্ট মানে এখানে নকশা। কোনো কিছু যখন তৈরি করা হয়, একজন ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করবেন, তাকেও একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়। কেউ একটা মেশিন তৈরি করবেন, তারও একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়, যেটাকে আমরা বলি নকশা, ড্রয়িং। তা পরমাণু ইঞ্জিনের নকশা হ্যাজ নট রিচড ব্লুপ্রিন্ট স্টেজ, অর্থাৎ নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। তাহলে এক হচ্ছে অর্থটিও ঠিক হলো এবং বাংলা বাক্যের গঠনটিও কিন্তু নির্ভুল হলো। পাঠকের কাছেও সেটা বুঝতে সুবিধা হবে। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. এখন যদি এইটাকেও যদি আমরা ওই একদম সেই মাছি মারা নকল করি,
বলে না কেরানিরা মাছি মারা নকল, মাছি মারা কেরানি বলে না, অর্থাৎ একই কাজ করেই যাচ্ছে, গতানুগতিকভাবে করেই যায়, সেটাকেই বলা হয় মাছি মারা। একই রকম কাজ একভাবে করে যাওয়া। এই মাছি মারা যদি নকল করতে যাই, অর্থাৎ ওই শব্দ ধরে ধরে অক্ষরগুলোকে বসিয়ে যাই। সালফার মানে গন্ধক। তো হোয়েন সালফার বার্নস, গন্ধক পড়ে, কোথায় পড়ে? ইন এয়ার। হোয়েন সালফার বার্নস ইন এয়ার, হোয়েন মানে যখন, সালফার গন্ধক হাওয়ায় পড়ে, বার্নস ইন দ্য এয়ার, the nitrogen does not take part. The nitrogen does not take part. তখন নাইট্রোজেন does not take part, অর্থাৎ অংশগ্রহণ করে না, ইন দ্য রিয়াকশন, কোথায়? প্রতিক্রিয়ায়। তাহলে যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই কথাটি যদি আমরা লিখি, এই বাক্যটি যদি আমরা লিখি, এটা মাছি মারা নকল হলো। সহজ বাংলা ভাষায় এর কননোটেশন হচ্ছে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না গন্ধক হাওয়ায় পুড়লে। তাহলেই তো বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধও হলো না, এবং অর্থও কিন্তু সহজ সরলভাবে আমাদের কাছে প্রকাশ পেল। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে বহুবিধ সমস্যা। আরেকটি সমস্যা কি? অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, পারিভাষিক শব্দ প্রয়োগ করার দরকার নেই, পরিভাষা আমরা ব্যবহার করব না, আমরা বাঙালি, পুরো মাত্রায় বাঙালি। আরে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কোনো সংকীর্ণতাবাদকে প্রশ্রয় দিলে চলে না। আমাদের বিজ্ঞান চর্চা প্রসারের জন্য, সঠিকভাবে প্রসারের জন্য, নির্ভুলভাবে প্রচারের জন্য, জনমানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের যা যা গ্রহণ করতে হবে আমরা গ্রহণ করব। পারিভাষিক শব্দ অনেক ক্ষেত্রে আমরা বাদ দিতে পারি। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যে ওর শিব দ্বারা নেই, ওই জন্তুর শিব দ্বারা নেই। কিন্তু যদি বলি আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা আলোর নাচন, তাহলে আলোর যে গতিবেগ, আলোর যে চলন, আলোর যে চলার ভঙ্গি, তার বৈশিষ্ট্যকে কি আমরা প্রকাশ করতে পারবো এই কাঁপন আর নাচনের মধ্য দিয়ে? আলো তরঙ্গের মধ্য দিয়ে যায়, এর মধ্য দিয়ে আলোর যে গতি, তার যে চলন, তার বৈশিষ্ট্যকে আমরা ধরতে পারি। কিন্তু আমরা যদি আলোক তরঙ্গ না লিখে আমরা লিখি আলোর কাঁপন নাচন, তাহলে আমরা কি করব? আমরা পরিভাষাটিকে বাদ দিলাম, কিন্তু আলোর সেই বৈশিষ্ট্য তাকেও কিন্তু আমরা উপেক্ষা করলাম, বাদ দিয়ে দিলাম। আমরা যদি একই কথার পুনরাবৃত্তি করে যাই, একই কথা বারবার বলে যাই, একই শব্দ বারবার করবে লিখতে থাকি, তাহলে সেই লেখা তো ভারাক্রান্ত হয়ে যাবে। পাঠক যখন পড়বেন তখন ওই একই শব্দের বারংবার আগমনে তার তো পাঠে একটা বাধার সৃষ্টি হবে। এক্ষেত্রে আমরা যদি পরিভাষার প্রয়োগ করি, এক হচ্ছে রচনার আয়তন ছোট হবে, রচনাটা বিষয়কেন্দ্রিক হবে, ব্যাখ্যাপূর্ণ হবে। কিন্তু অনেকে কি করেন, সেই পারিভাষিক শব্দগুলোকে বাদ দিয়ে দেন। আমরা পারিভাষিক শব্দটা যখন প্রয়োগ করলাম, প্রথমবার তার ব্যাখ্যাটা দিয়ে দিলাম, বারংবার তাহলে আর ব্যাখ্যা না দিয়ে শুধুমাত্র এই শব্দটিকে ব্যবহার করলাম। অর্থাৎ পরিভাষা রচনাকে একদিকে যেমন সে সংক্ষিপ্ত করে, আবার রচনাকে কিন্তু, রচনার যে অর্থ তাকে কিন্তু সুনির্দিষ্ট করে। এইবার
আরেক সমস্যার কথা, আরেক রকম সমস্যার কথা প্রাবন্ধিক আমাদের সামনে উল্লেখ করছেন। সেটা কি? আমাদের যে আলংকারিকগণ কারা? যারা ওই অলংকার শাস্ত্র নিয়ে আলোচনা করেন। অলংকার কি? অলংকার হচ্ছে আমরা যে সাহিত্য রচনা করি, কাব্য রচনা করি। এখন এই সাহিত্য এবং কাব্য রচনার সময় আমরা তাকে আরও কত সৌন্দর্যমণ্ডিত করব, আরও কত আকর্ষণীয় করে গড়ে তুলব পাঠকের কাছে, তার আমরা নানা রকম কৌশল অবলম্বন করি। এখন অলংকার হচ্ছে আমাদের সাহিত্যকে সৌন্দর্যমণ্ডিত করে তোলার জন্য এক অন্যতম কৌশল। অলংকারের ফলে আমাদের কথা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। এই সংস্কৃত অলম শব্দ থেকে এই অলংকার কথাটি এসছে। অর্থাৎ অলম মানে কি? ভূষণ, সৌন্দর্যই হচ্ছে অলংকার। এই অলংকার নিয়ে যারা আলোচনা করেন, অলংকারের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে, তার প্রকারভেদ নিয়ে যারা আলোচনা করেন, তাদের বলা হচ্ছে আলংকারিকগণ। এই আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অর্থাৎ শব্দের ত্রিবিধ অর্থাৎ 3 প্রকার বৈশিষ্ট্যের কথা বলেছেন। 3 প্রকার বৈশিষ্ট্য কি? অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এখন অভিধা কি? অর্থাৎ শব্দ যখন তার আভিধানিক অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে অভিধা। এই যে দেশ, যখন দেশ শব্দটি তুমি অভিধানে ডিকশনারিতে খুঁজবে এই শব্দের অর্থ, সেখানে কি লেখা থাকবে? দেশ। দেশ মানে পরিসর, দেশ মানে স্থান। সেটা হচ্ছে দেশ শব্দের আভিধানিক অর্থ, তাই হচ্ছে অভিধা। তো দেশ অর্থে আবার ভারত, অভিধা। কিন্তু যখন আমরা বলবো দেশের লজ্জা, সেটা হয়ে গেল লক্ষণা। লক্ষণাটা কি? যে মূল যে অর্থ, সেই মূল অর্থের সঙ্গে সম্পর্কিত যে অর্থ, তার সঙ্গে সম্বন্ধযুক্ত যে অর্থ। এখন দেশের লজ্জা, দেশ তো জড় সত্তা, জড়, তার আবার লজ্জা হয় কি করে? লজ্জা তো হয় মানুষের হতে পারে। তাহলে দেশের লজ্জা, ভারতের লজ্জা যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে লক্ষণা, অর্থাৎ ভারতবাসীর লজ্জা। এই ভারত সম্পর্কিত, দেশ সম্পর্কিত, দেশের লজ্জা, ভারতের লজ্জা, তার মানে ভারতবাসীর লজ্জা, দেশবাসীর লজ্জা। দেশের সঙ্গে সম্পর্কিত হলো অভিধা, তার অর্থ থেকে আর একটু কিন্তু সেটা সম্প্রসারিত হলো, লক্ষণকে প্রকাশ করলো, কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করলো। মূল অর্থের সঙ্গে অপর একটি বৈশিষ্ট্য, অপর একটি সম্বন্ধ, তাকে প্রকাশ করলো। দেশের গর্ব, তাহলে সেখানে দেশবাসীর গর্ব, তাই না? আর ব্যঞ্জনা, ব্যঞ্জনা কি? ধরো আমরা বললাম অরণ্যে রোদন, এই যে আমরা প্রবাদ প্রবচন যে ব্যবহার করি, অরণ্যে রোদন। এখন অরণ্যে রোদন, দেখো যদি সাধারণ অর্থ, সেটা কি? অরণ্য, একটা গভীর বনে তুমি গিয়ে কাঁদছ, রোদন। এখন গভীর বনে কাদা, এটা তো তার আবিধানিক অর্থ। কিন্তু এই অরণ্যে রোদন শব্দের মধ্য দিয়ে, এই শব্দবন্ধের মধ্য দিয়ে শুধুমাত্র গভীর বনে গিয়ে কাঁদা এই আবিধানিক অর্থকে প্রকাশ করছে না, ব্যঞ্জনাকে প্রকাশ করছে, ব্যঞ্জনার্থ প্রকাশ করছে, অন্য কোনো একটা অর্থের কিন্তু ইঙ্গিত দিচ্ছে।
অর্থাৎ গভীর বনে গিয়ে কাঁদলে আমাদের কোনো লাভ নেই, কেউ সাড়া দেবে না, অর্থাৎ নিষ্ফল সেই কাদা, যার কোনো আমরা ফলাফল পাবো না। তাহলে এটা কি, এই অরণ্যের রোদন, এটা আসলে ব্যঞ্জনাকে প্রকাশ করলো, একটি অন্য অর্থের ইঙ্গিত দিল। এখন সাধারণ সাহিত্যে লক্ষণা ব্যঞ্জনা থাকতে পারে, যখন আমরা গল্প, উপন্যাস, কবিতা রচনা করব, অথবা উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এর মতো অলঙ্কারও থাকতে পারে। যে উৎপ্রেক্ষা অলঙ্কার, এটা কি, যখন একটা গভীর সাদৃশ্য, মানে দুয়ের মধ্যে যখন মিল, গভীর মিল দেখানো হয়, যখন উপমেয়কে উপমান বলে মনে হয়। উপমেয় মানে কি, যাকে তুলনা করা হয়, আর উপমান মানে কি, যার সঙ্গে তুলনা করা হয়। উপমেয়কে যখন উপমানের মতো মনে হয়, যেমন ধরো এই যে আমরা সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে উপমেয় কোনটা, কাকে তুলনা করা হচ্ছে, পূর্ণিমার চাঁদকে। উপমান কোনটা, অর্থাৎ কার সঙ্গে তুলনা করা হচ্ছে, ঝলসানো রুটি। এখন নিকট সাদৃশ্যের জন্য, তাদের মধ্যে মিলের জন্য পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। এখন যখন আমরা বিজ্ঞান বিষয়ক নিবন্ধ রচনা করব, তখন পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি, এই তথ্য তো বৈজ্ঞানিক তথ্য হতে পারে না। এটা কবির তার যে ক্ষুধার ব্যাপ্তিকে বোঝানোর জন্য, কঠিন সময়কে বোঝানোর জন্য, রুক্ষ রূঢ় বাস্তবতাকে বোঝানোর জন্য তিনি এই উৎপ্রেক্ষার ব্যবহার করতেই পারেন। কিন্তু বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে কিন্তু পূর্ণিমার চাঁদ কখনো ঝলসানো রুটি হতে পারে না। আরেক যে বলছেন যে অতিশয়োক্তি, এই অতিশয়োক্তি এটাও কিন্তু এই অলঙ্কারকে ব্যবহার করেন আমাদের কবি সাহিত্যিকরা। অতিশয়োক্তিটা কি, অতিশয়োক্তি হলো উপমেয় ও উপমানের মধ্যে যখন অভেদ কল্পনা করা হয়, উপমান যখন উপমেয়কে গ্রাস করে ফেলে, তখন হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে পরিষ্কার করি। সত্যেন্দ্রনাথ দত্তের সে বিখ্যাত কবিতা সাগর তর্পণ, যেখানে তিনি বিদ্যাসাগরের প্রশস্তি করছেন, সেখানে দুটি চরণ ছিল এরকম: সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। এখানে দেখো, এখানে উপমেয় কে, উপমেয় হচ্ছে বিদ্যাসাগর। উচ্চ আছে, উচ্চ এখানে উল্লেখ করা হয়নি। আর উপমান কার সঙ্গে তুলনা করা হচ্ছে, সাগরের সঙ্গে, অগ্নির সঙ্গে। উপমান সাগর, আসলে এখানে বিদ্যাসাগর। কবি বলতে চেয়েছেন সাগরে যে আগুন থাকে তা কল্পনা নয়, সাগরে যে আগুন থাকে তা কল্পনা নয়, সত্যি। বিদ্যাসাগরকে দেখে দেশবাসী তা বুঝতে পেরেছেন। ওই চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। কি প্রত্যয় হয়েছে, কি বিশ্বাস হয়েছে, যে সাগরে আগুন থাকে, অর্থাৎ বিদ্যাসাগরের চরিত্রের মধ্যে আগুন আছে। তাহলে এখানে উপমান উপমেয়কে গ্রাস করে ফেলেছে, উপমান উপমেয়কে গ্রাস করে ফেলেছে।
কিন্তু উপমেয়র ভাবটি কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ ওই সাগরে যে অগ্নি থাকে, অর্থাৎ সাগর যে বিদ্যাসাগর, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে সাগরকে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা, তার চরিত্রের সেই অসীমতা, সেই দার্ঢ্য, সেই গভীরতা, তার সঙ্গে যে তুলনা, তা কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে অতিশয় উক্তি, সেটাই অতিশয় উক্তি। এখন বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে সাগর, তার সঙ্গে বিদ্যাসাগরের তুলনা চলে না। তাই বৈজ্ঞানিক সাহিত্যে আমাদের এই যে অলঙ্কার, এই অলঙ্কারগুলোকে আমাদের বর্জন করতে হবে। কালিদাস, সেই বিখ্যাত আমাদের কবি কালিদাস, মহাকবি কালিদাস, যিনি রঘুবংশম, অভিজ্ঞানম শকুন্তলম রচনা করেছিলেন, মেঘদূতম, সে বিখ্যাত গ্রন্থ রচয়িতা কালিদাস, তিনি যখন লিখছেন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, তাহলে এই যে তার যে উপলব্ধি, তার যে অনুভব, এ তো আসলে কাব্যের দর্শন, কবির মনোভূমির দর্শন। এখন ভূগোল দিয়ে যদি আমরা একে বিচার করি, এই বাক্যটিকে ভূগোলের তথ্য দিয়ে, ভূগোলের জ্ঞান দিয়ে, যে হিমালয় পৃথিবীর মানদণ্ড, তাহলে তো তা ভ্রান্ত প্রমাণিত হবে, ভুল প্রমাণিত হবে। তাই বৈজ্ঞানিক যখন আমরা কোনো নিবন্ধ প্রবন্ধ রচনা করব, তার ভাষা যেন সরল এবং স্পষ্ট হয়, এবং সেখানে আমরা যতদূর সম্ভব অলঙ্কার ব্যবহার করব না, তা সরাসরি হতে হবে, তা দ্ব্যর্থবোধক হবে না। তিনি শেষ করছেন যে দোষ দিয়ে, বৈজ্ঞানিক প্রবন্ধের যে ত্রুটি দিয়ে, তা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী এই যে মনোভাব, অল্পবিদ্যা ভয়ঙ্করী যে মনোভাব, অর্থাৎ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে। সেই প্রবণতা কি? সেই প্রবণতা হলো আমরা অনেক বিষয়ে জানি না বা অল্প জানি, স্বল্প জানি, কিন্তু সেই স্বল্প জ্ঞান তাকে অবলম্বন করেই আমরা সর্বজ্ঞ পণ্ডিতের সব জানতার ভান করি। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। যখন কোনো বৈজ্ঞানিক নিবন্ধ পত্রিকায় প্রকাশিত হবে, যা পাঠকের কাছে পৌঁছবে, তা যেন কোনো রকম অর্ধসত্য, অবৈজ্ঞানিক তথ্য পূর্ণ না হয়। যেমন একটি উদাহরণের কথা প্রাবন্ধিক আমাদের সামনে উল্লেখ করেছেন। তিনি একটি পত্রিকায় দেখেছিলেন যেখানে লেখা আছে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য অপরিহার্য, প্রয়োজনীয়। ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এখন অক্সিজেন হাইড্রোজেন স্বাস্থ্যকর নয় আর ওজোন স্বাস্থ্যকর, এই লেখা বিপজ্জনক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তা অনিষ্টকর। তাই প্রাবন্ধিক বলেছেন, যখন কোনো বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশিত হবে, যা সাধারণ অল্পশিক্ষিত নিরক্ষর মানুষের হাতে হাতে পৌঁছবে, তা যেন পরীক্ষা করে নেওয়া হয়, অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া হয়, এবং তার মধ্যে দিয়ে যেন সত্যই প্রতিষ্ঠা পায়, বৈজ্ঞানিক সত্যই প্রতিষ্ঠা পায়, কোনো অর্ধসত্য, কোনো
অনিষ্টকর তথ্য কোনো অল্পবিদ্যা ভয়ঙ্করীর মূর্খতার প্রকাশ না হয়ে দাঁড়ায়। তো আমরা এই সমগ্র প্রবন্ধ পাঠ করলাম। এই সমগ্র প্রবন্ধ পাঠ করে আমরা দেখলাম রাজশেখর বসু তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার দিকে আমাদের সচেতন করতে চেয়েছেন। প্রাবন্ধিকের একথা তো স্মরণে আছেই, সেই রবীন্দ্রনাথের বাক্য, আপ্তবাক্য, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তিনি একজন সমাজ সচেতন নাগরিক, একজন বিজ্ঞান চেতনা সম্পন্ন হিউম্যানিস্ট। তিনি জানতেন জাতির অগ্রগতির প্রধান আয়ুধ তার ভাষা। ভাষাকে অবলম্বন করেই তো জাতির চিন্তা, চেতনা, মনন, তার যে বোধ, তার জগৎ গড়ে ওঠে। ভারতবর্ষ তথা বাংলাদেশের জনতা তাদের চেতনায় আজন্ম ধরে লালন পালন করে চলেছে নানা সংস্কার, ধর্মীয় অন্ধত্ব। সেই মধ্যযুগীয় ধ্যান ধারণা থেকে সাপ মুক্তি ঘটাতে প্রয়োজন বৈজ্ঞানিক চেতনার উন্মেষ, উদ্বোধন। প্রাবন্ধিক মনে করেন সংখ্যাগরিষ্ঠ যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত বঙ্গবাসী, ভারতবাসী, তাদের বৈজ্ঞানিক চেতনার আলোকে আলোকিত করতে হবে, বিজ্ঞানের পাঠ প্রদান করতে হবে। আর এই বিজ্ঞানের শিক্ষা প্রদানে, বিজ্ঞান শিক্ষা প্রচারে প্রসারে মাতৃভাষার কোনো বিকল্প হতে পারে না। এ পথে বাধা আছে বিস্তর। সেই বাধা নিয়ে তিনি, সেই বাধার কারণগুলোকে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন, যা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু তিনি শুধু বাধার কথাই উল্লেখ করে তার প্রবন্ধ সমাপ্ত করেননি। তিনি বাধার পাশাপাশি তিনি সেই বাধা কাটিয়ে তোলার যে দিক, তার যে সমাধান সূত্র, সুশৃঙ্খল যুক্তিক্রমে বাস্তববাদী দৃষ্টিকোণ দিয়ে সেই সমাধানের কথাও কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন, সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করেছেন। তাই বিজ্ঞান শিক্ষাকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, সমাজের প্রত্যেকটি কোণায় পৌঁছে দিতে হবে। বিজ্ঞান শিক্ষা মানেই নতুন চেতনার, নতুন জাগরণের আলোকবর্তিকা। বিজ্ঞান চেতনাই পারবে আমাদের কুসংস্কারের অন্ধকার থেকে সত্যের পথে নিয়ে যেতে। বিজ্ঞান চেতনাই পারবে সেই খনা, তার বচন, হাঁচি, টিকটিকির বাধা, পাঁজি পুঁথির অচলায়তন থেকে আমাদের মুক্ত করতে। বিজ্ঞান চেতনার আলোকে আলোকিত মানুষ বলতে পারবে, আমার মুক্তি আলোয় আলোয়।